সভার সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন একটি সভা এখানে উপস্থিত হয়েছি যেই সভাটা আসলে বাংলাদেশ এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের পক্ষ থেকে 24 সালের 5ই অগস্টের সর্বোচ্চ 3 মাসের মধ্যে আয়োজন করা উচিত ছিল, কিন্তু 1 জুলাই থেকে আমরা 8 জুলাই এসেছি। এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের গ্যাজেট অনুযায়ী হিসাব করি 1000-এর মতো শহীদ পরিবার তাদেরকে নিয়ে একবারের জন্য বসতে পারে না। আমরা প্রত্যাশা করেছিলাম যে এতদিন তো হয়নি, কিন্তু নতুন জুলাই এসেছে, আগস্ট এসেছে, এবার সম্ভবত সেরকম করে বসা হবে। কিন্তু অনেক দিবস ঘোষণা করা হয়েছে, অনেক কার্যক্রম ঘোষণা করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে শহীদ পরিবারকে নিয়ে বসার কোন কার্যক্রম ঘোষণা হয়। আমি এখানে আজকে এনসিপি কোন সদস্য হিসেবে এখানে আসি। আমরা এসেছি 24-এর অভ্যুত্থানে বাংলাদেশের প্রয়োজনে আমরা বাংলাদেশের মানুষকে রাজপথে দেখেছিলাম। বাংলাদেশের মানুষ জীবনের পরোয়া না করে রাজপথে নেমেছিল। আমাদের অনেক ভাই এবং বাবা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আমাদের সেই শহীদ পরিবারের আমাদেরকে দেখেছেন, আমরা এই জন্য এসেছি। আজকে এখানে আমি যতটুকু জানি যারা এই প্রোগ্রাম আয়োজন করেছেন তাদের ভাষ্য অনুযায়ী মাননীয় প্রধান উপদেষ্টা মন্ডলীর অন্যান্য সদস্য, 3 বাহিনীর প্রধান থেকে শুরু করে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অনেক মানুষ যারা আমাদের শহীদ পরিবারের অনেক প্রশ্নের উত্তর দিতে পারত, তাদের এখানে আসার কথা ছিল। এর মধ্যে গুরুত্বপূর্ণ একজন মানুষ আজকে এখানে এসেছেন, তাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাননীয় চিফ প্রসিকিউটর। এইরকম 5-6 জন মানুষের এখানে আজকে দাঁড়ানো দরকার ছিল। তাদের পূর্বে 10 জন শহীদ পরিবার কথা বলবে, এরপরে তারা কথা বলবে। এখানে কথা বলা দরকার ছিল আইন ও বিচার সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা, বাংলাদেশ পুলিশের আইজিপি মহোদয়, সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল মহোদয় কিংবা প্রধান বিচারপতি এবং সবশেষে মাননীয় প্রধান উপদেষ্টা। এইরকম 6-7 জন মানুষ এবং সকল শহীদ পরিবারের পক্ষ থেকে 5 থেকে 10 জন তাদের কথাগুলো তুলে ধরা, আর বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর একজন করে প্রতিনিধি এই মঞ্চে দাঁড়িয়ে অভ্যুত্থানের শহীদ পরিবারের সামনে কমিটমেন্ট দিবে যে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের মেয়াদের পূর্বে মৌলিক সংস্কার করবে। হাসিনা সহ গুরুত্বপূর্ণ যারা নিরক্ষায় ছিল, যারা নির্দেশদাতা ছিল, অন্তত গুরুত্বপূর্ণ এরকম 10 জন, 20 জন, 50 জন গণহত্যার নির্দেশদাতা দৃশ্যমান বিচার সম্পন্ন করবে এবং জুলাই সনদ কার্যকরের মাধ্যমে শহীদ পরিবারের পুনর্বাসনের মাধ্যমে অন্তত প্রাথমিক যে কমিটমেন্টগুলো, সেই কমিটমেন্টগুলোতে রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে আপসহীনভাবে সমর্থন দিবে। এই অল্প কিছু মানুষ স্টেক হোল্ডারের কমিটমেন্ট এই মঞ্চে আজকে হওয়া দরকার ছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাউকে এখানে পাইনি। গুরুত্বপূর্ণ অফিসিয়াল যারা ছিল তাদেরকে পাইনি।
শ্রদ্ধার সাথে স্মরণ করি যে জামায়াত ইসলামের সম্মানিত আমির এসেছিলেন, কিন্তু অনেকেই আমাদের প্রত্যাশা ছিল যাদেরকে পাই। এখানে অনেক কথা আছে এই দিক থেকে। একটু আগে রবিউল ভাই বলেছেন, আমাদের কয়েকজন শ্রদ্ধেয় বাবা বলেছেন, কিন্তু আমি আপনাদের একজন সন্তান ভাই হিসেবে বিগত 3 দিন ধরে আমার যখন রবিউল ভাইয়ের সাথে যোগাযোগ হচ্ছিল, আমার এত বড় একটা আয়োজন যেখানে বাংলাদেশ নামক রাষ্ট্রে এই অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ সকল মানুষ এখানে উপস্থিত থাকবে এবং শহীদ পরিবাররা থাকবে, এই প্রোগ্রামের আয়োজনের যে কিছু ফর্মালিটিস, কিছু প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলোতে আমার ঘাটতি মনে হয়েছে। এটা কোনো রাজনৈতিক দলের সদস্য হিসেবে নয়, আপনাদের একজন সন্তান হিসেবে, ভাই হিসেবে, ছেলে হিসেবে আমার মনে হচ্ছে আপনাদের নিজেদের ভিতরে একটা কোঅর্ডিনেশনের ঘাটতি এখানে আমার চোখে পড়েছে। দ্বিতীয়ত, আমি এগুলো কেন আমার জায়গা থেকে বলছি, কারণ আমরা যেন একপাক্ষিক চিন্তা না করি। আমার সন্তান হিসেবে, ভাই হিসেবে আমার কিছু কথা এখানে বলা প্রয়োজন। আজকে আমরা সবাইকে প্রত্যাশা করছি, আজকে এখানে শহীদ পরিবাররা প্রোগ্রাম করবে, একজন উপদেষ্টা কেন, একজন পুলিশের মহাপরিদর্শক কেন, একজন প্রধান উপদেষ্টা কেন, এই বাংলাদেশ নামক রাষ্ট্রের এই মুহূর্তে যাকে চাওয়া হবে তার এখানে উপস্থিত হতে সে বাধ্য থাকবে। যে কোনো রাজনৈতিক দল, যে কোনো স্টেক হোল্ডার, এটা হলে কেমন হবে যে শহীদ পরিবাররা চাওয়া মাত্র তারা এখানে সে উপস্থিত হতে বাধ্য হবে। আজকে আমার ভাই বলছে যে ফান্ডিংয়ের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়েছে। আজকে আমার ভাই বলছে এই অডিটোরিয়ামটা ফি পাওয়ার জন্য তাকে উপদেষ্টার দাঁড়ে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আজকে আমার ভাই বলছে আমার শহীদ পরিবাররা কি খাবে এই ফান্ডিং ম্যানেজ করতে তাকে অন্তত 50 জন মানুষের দাঁড়ে দাঁড়াতে হয়েছে। এটা কোনোদিনও অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে হতে পারে না, হওয়া উচিত ছিল না। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ আমার জায়গা থেকে কিছু সীমাবদ্ধতা চোখে পড়েছে। আমি একটু আগে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে আমার পরিচিত একজনের মাধ্যমে জিজ্ঞাসা করার চেষ্টা করেছি, কেন আসলেন না। তিনি আমাকে প্রথম প্রশ্নটা করেছেন, সকল শহীদ পরিবারের সমন্বয়ে একটা সোসাইটি তৈরি হয়েছে, এই স্বীকৃত জুলাই আগস্টে অন্তত 100 জন তাদের কাছে বিভিন্ন নামে গিয়েছে, যারা শহীদ পরিবারের অংশ, আহত যোদ্ধাদের প্রতিনিধিত্ব করে, হয়তো আপনারা জানবেন, কিন্তু আপনাদের মেমোরি অনেকে গিয়েছে। তারা প্রোগ্রাম করতে চেয়েছে, সেখানে উপদেষ্টাদেরকে অতিথি হিসেবে চেয়েছে, প্রধান উপদেষ্টাকে অতিথি হিসেবে চেয়েছে। তার কথা হচ্ছে তারা কিভাবে বুঝবে আমাদের এই জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি আসল শহীদ পরিবারের প্রতিনিধিত্ব করছে। আমার কাছে যেটা মনে হয়েছে ব্যক্তিগত জায়গা থেকে, সকল শহীদ পরিবারের সমন্বয় বাংলাদেশে এই মুহূর্তে গ্যাজেটের শহীদ পরিবারের খাজারে কিছুটা কম। এই শহীদ পরিবারের সমন্বয় আপনারা যে বাংলাদেশে একটা প্ল্যাটফর্মে এসেছে, এটা আগে ডক্টর ইউনূস থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা স্টেক হোল্ডার, প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা প্রয়োজন ছিল, তারা আমাদেরকে এই প্রশ্নটা, আমি আজকে আসের কর্মসূচি মহিলা জীবন দিয়েছি, আমি এখানে প্রধানমন্ত্রী বসে কল দিয়েছি, কারণ তারা আমার ছাত্রদের প্রতিনিধিত্ব করে, তারা আমার অভ্যন্তরে সহযোদ্ধা, অন্যান্য উপদেষ্টা আসুক আর না আসুক, তারা আজকে এখানে দায়িত্ব। তাদের জায়গা থেকে যখন আমাকে বলা হয় আমি একজন অভ্যুত্থানের সহযোগিতা হিসেবে যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারি, কিন্তু আমি একটা ফরমাল চেয়ার থেকে একজন উপদেষ্টা হিসেবে ওখানে যাওয়ার পূর্বে এই সোসাইটি যে একটা ফরমাল সোসাইটি, এটার স্বীকৃতি তো আমাদের কাছে নাই।
আমি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি না। এগুলো ঠিক কি বেঠিক এগুলোর উত্তর দেওয়ার সময় এখন না, কিন্তু এই প্রশ্নগুলো যখন আসে আমার কাছে উত্তর নেই। আমি আমি বিনয়ের সাথে আপনাদের সন্তান হিসেবে প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাই, যেটা আমাদের ব্যর্থতা। আমরা যারা এই অভ্যুত্থানে ডাক দিয়েছিলাম রাজপথে নামতে, এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা যে আরেকটা জুলাই এসেছে। আমরা হয়তো আপনাদের সাথে বিভাগীয় পর্যায়ে গিয়ে বসেছি, হয়তো জেলা পর্যায়ে গিয়ে বসেছি, কিন্তু আপনাদের সাথে একসাথে আমরা এভাবে বসতে পারি না। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই জায়গা থেকে স্পষ্ট করে কিছু কথা বলি। আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যখন কাজ করছিলাম, বাংলাদেশের 8টা বিভাগে 9টা প্রোগ্রামে আপনাদের কাছে যাওয়ার চেষ্টা করেছিলাম। আজকে আমার অনেক মা বাবা ভাই বোনেরা এখানে আসছিলেন কথা বলার জন্য, আয়োজক যারা ছিলেন যেন বিশৃঙ্খলা না হলে বাধা দিচ্ছিলেন, কিন্তু এটা আসলে আত্মা। তারা আমাদের মধ্যে নিজেদের সন্তানদেরকে দেখেন, ভাইদেরকে দেখেন। আমরা এই টানকে কোনোদিন উপেক্ষা করতে পারবো না, এই সীমাবদ্ধতা বা এই দায়বদ্ধতাকে কোনোদিন উপেক্ষা করতে পারবো না। কিন্তু এই বাংলাদেশে বিগত 10 মাসে 11 মাসে এই বাংলাদেশটাকে আমরা নতুন ভাবে দেখেছি, আপনারাও দেখেছেন। আমরা 64 জেলায় গিয়েছি, আমরা 8টা বিভাগে গিয়েছি। শহীদ পরিবাররা এখানে এসে আমাকে বলেছে যে তারা একটা হত্যা মামলা করেছে, তার সন্তান মারা গিয়েছে। তারা যাদেরকে আসামি করেছে তারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসী ক্যাডার, তারা এই খুনে সরাসরি জড়িত ছিল, কিন্তু তাদের নামটা যেন কেটে দেওয়া হয় এই জন্য অন্য রাজনৈতিক দলের নেতা কোনো সুপারিশ করছে। তাদের নামটা যেন সেখানে না থাকে এই জন্য বিভিন্ন মানুষ টাকা দিয়ে দর কষাকষি করছে। তাদের নামগুলো যেন নতুন করে মামলা না দেওয়া হয় এই জন্য বিভিন্ন জায়গা থেকে ভয়ভীতি দেখানো হচ্ছে। তো এটা হচ্ছে বাংলাদেশের নতুন এক অপ্রত্যাশিত বাস্তবতা যে একজন শহীদ বাবা আমাকে এসে বলছে এই কথাটা বলার আমার সাহস হচ্ছে না, কিন্তু আপনি এই কথাটা বলবেন যে আমরা এখন কিছুটা ভয় পাচ্ছি যে আমরা তো শহীদ পরিবার, আন্দোলন হয়তো লক্ষ লক্ষ সন্তানের রাস্তাতে নেমে পড়েছিল, তাদেরকে হয়তো এখন সবাই চিনবে না, কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী ক্যাডাররা আমাদেরকে চিনবে, কারণ আমরা শহীদ পরিবার। আমরা ভয় পাচ্ছি যে তারা এখন যেভাবে আবার বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান, দল এদের সহযোগিতায় তারা এখন আবার যেভাবে উন্মুক্ত চলাফেরা করছে, আমরা ভয় পাচ্ছি আমাদের কখন না কি হয়। আমাদেরকে এখানে শহীদ পরিবার এসে বলছে, এখানে অনেক শহীদ পরিবার ছিলেন, এখন হয়তো নেই, যাদের সন্তানরা এই পৃথিবীতে এসেছে কিন্তু বাবার মুখ দেখেননি, তাদের বাবা জুলাই আগস্টের পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, তারা জন্ম নিয়েছেন 5ই আগস্টের পরবর্তী সময়। আমার অনেক পরিবার এখানে আছে যাদের এখন চলতে অনেক কষ্ট হয়, এমন অনেক স্ত্রী এখানে আছে যাদের বিয়ের 1 বছর পূর্ণ হয়নি, তারা তাদের স্বামীকে হারিয়েছেন, এখন আলাদা থাকে, শ্বশুর বাড়িতে থাকা হয় না, তারা তাদের পুরো জীবন দিয়ে একটা সংকটাপন্ন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। এই মেসেজগুলো এখানে বসে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেক উপদেষ্টা শুনতে হবে এবং এটা শুনতে তারা বাধ্য। এই কথাগুলো বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের এই বর্তমান প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যারা আছে তাদের প্রত্যেককে এখানে শুনতে হবে এবং তারা এটা শুনতে বাধ্য। আমাদের অনেক দায় আছে, দায়বদ্ধতা আছে, কিন্তু আমাদের ভিতরে একটা কোঅর্ডিনেশনের গ্যাপ তৈরি হয়েছে, আমাদের এটা এখন পূরণ করতে হবে। আমি আপনাদেরকে একটা অনুরোধ করি, দয়া করে আমার এই শহীদ পরিবার যেন কোনো দলের না হয়ে যায়। যেদিন আপনারা কোনো দলের হয়ে যাবে সেদিন আপনারা আর আপনাদের অধিকারের জন্য কথা বলতে পারবেন না। আপনাদের মুখে বিভিন্ন ধরনের সেলাই লেগে যাবে, কারণ তখন নিঃস্বার্থভাবে আপনার এই বিচার, এই মৌলিক সংস্কার,
আপনার এই পুনর্বাসন, আপনার এই নিরাপত্তা, এগুলোর পাশাপাশি দলীয় স্বার্থ দাঁড়িয়ে যাবে। আজকে জুলাই সনদ হতে কত ধরনের কত কথা। আমরা একবার দাঁড়াতে চেয়েছিলাম ডিসেম্বরের মধ্যে, হয়নি। এরপরের বার যখন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন হলো, আপনারা রাজপথে নামলেন, 30 কার্যদিবস সময় দিয়েছিল সরকার, হয়নি। সর্বশেষ এই অন্তর্বর্তীকালীন সরকার বলছে তারা জুলাই মাসের মধ্যে জুলাই সনদ দিবে। আমরা স্পষ্ট করে মনে করিয়ে দিতে চাই, আজকে 26 জুলাই, জুলাই মাসে 4 দিন বাকি আছে। 31 জুলাইয়ের মধ্যে যদি জুলাই সনদ না আসে, এই বাংলাদেশের মানুষের সামনে কোন রাজনৈতিক দল কি করবে, কোন প্ল্যাটফর্ম কি করবে, সেগুলো বাদ দিয়ে বাংলাদেশের এই হাজারের অধিক শহীদ পরিবার কারো দ্বারা বিন্দুমাত্র প্রভাবিত না হয়ে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি করবেন। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কোথায় গিয়ে দাঁড়াবেন। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কার চেয়ার ধরে টানবেন। আমি আপনাদেরকে স্পষ্ট করে একটা জিনিস বলি, এই সিদ্ধান্ত, বড় বড় সিদ্ধান্তগুলো নেওয়ার পূর্বে আপনাদের সবার মধ্যে ইউনিট থাকতে হবে। আপনাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা চলছে এবং ফ্রেমিং করারও চেষ্টা চলছে। এই অনেকগুলো জিনিস মাথায় রেখে হয়তো আজকে অনেকে এখানে উপস্থিত হতে পারেনি, কিন্তু তার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব, এক পরিবারের একজন করে আপনারা একদিন 1000 জন একসাথে বসে পুরো বাংলাদেশের সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াকে সামনে রেখে আপনারা ঘোষণা দিন যে এই হচ্ছে আপনাদের প্ল্যাটফর্মের নাম, যে প্ল্যাটফর্ম বাংলাদেশের সকল শহীদ পরিবারের প্রতিনিধিত্ব করে। প্রয়োজন হলে এটা কাগজের নাম এবং সিগনেচার করে আপনারা ঐক্যবদ্ধভাবে ঘোষণা দিন। তারপরে কোন উপদেষ্টা কেন, এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, এই রাজনৈতিক দল শুধু এখন নয়, আগামীতে যে ক্ষমতা আসুক না কেন, আপনাদেরকে সামনে রেখে তাদের প্রত্যেকটা কর্মসূচি নির্ধারণ করতে তারা বাধ্য থাকবে। আমি জানি না আসলে আমার যারা সহযোগিতা আছে বক্তব্যের অনেকে হয়তো অনেকের জায়গা থেকে আপনাদের সাথে দেখা করেছেন, কথা বলেছেন, কিন্তু আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার মনে হয় এখানে যারা শহীদ পরিবার আছে অন্তত একবার দেখা হয়েছে, এমন অন্তত 70 থেকে 80 পরিবার এখানে আছে যাদের সাথে আমার অন্তত একবার দেখা হয়েছে। আমি আপনাদেরকে একটা অনুরোধ করি, আপনারা আসলে যারা এই ভাইরা আমাদের একটা আয়োজন করেছেন, আপনারা নিজেরাও হয়তো কল্পনা করতে পারছেন আপনারা 24 পরবর্তী বাংলাদেশের কত বড় শক্তি। এই মুহূর্তে আপনারা রাজপথে 10 লক্ষ সাধারণ ছাত্র জনতার চেয়ে যদি 1000 শহীদ পরিবার দাঁড়িয়ে যায়, এটা ওই 10 লক্ষ ছাত্র জনতার চেয়ে অনেক বড় শক্তি। কিন্তু আপনাদেরকে প্রথমত নিজেরা এক হওয়া, দ্বিতীয়ত ঐক্যবদ্ধভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষজন, গুরুত্বপূর্ণ এই বিবেচনায় রয়েছে পদ, গুরুত্বপূর্ণ এই বিবেচনায় কিছু ফর্মালিটিস আছে, এখানে কিছু প্রক্রিয়া আছে। এই জন্য কিছু মানুষের সাথে দয়া করে আপনারা একটু পরামর্শ করে আপনাদের পরবর্তী কার্যক্রম আপনাদের ঠিক করতে হবে। আজকে এই যে স্মরণ সভাটা এখানে শেষ হয়নি, আমার মনে হচ্ছে এটা এভাবে শেষ হতে পারে না। এটা আমাদের সকল শহীদদের জন্য অবমাননা। এই স্মরণ সভার আজকে একটা অংশ হয়েছে, এটা সেদিনই সম্পূর্ণ হবে যেদিন এখানে আজকে যাদের উপস্থিত হওয়ার কথা ছিল তারা প্রত্যেকে উপস্থিত হয়ে হাজারের অধিক শহীদের প্রতি তাদের ওয়াদা, তাদের কমিটমেন্ট দিয়ে যাবে। এটা সেদিনই সফল হবে যেদিন আমরা খুনি হাসিনার বিচার ঘোষণা দেখতে পাবো। এটা সেদিনই সফল হবে যেদিন যে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা
সকল পেশাদারিত্ব ভুলে শুধুমাত্র তোষামোদী করার জন্য, প্রমোশন পাওয়ার জন্য, কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য রাইফেল তাক করে আমার ভাই বোনদের পুরো অকাতরে গুলি চালিয়েছে। যেদিন ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ ক্যাডারদের বিচার নিশ্চিত হবে, ওই দিনই স্মরণ সভা সফল। আজকে এটা আসলে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এটা বক্তব্য দেওয়ার জায়গা না। এটা জায়গা আজকের এই প্রোগ্রামের একটা গুরুত্বপূর্ণ সফলতা হচ্ছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশ চাইতো যে 1000 শহীদ পরিবার একটা প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। এই প্রোগ্রামের সবচেয়ে বড় সফলতা 1000 শহীদ পরিবারের মধ্যে অন্তত 500-600 শহীদ পরিবার আজকে এখানে উপস্থিত ছিল, যেটা বিগত 1 বছরে একবারের জন্য হয়নি। এই প্রোগ্রামের সবচেয়ে বড় সফলতা আপনারা বুঝতে পেরেছেন যে পরবর্তীতে একটা প্রোগ্রাম সফল করতে গেলে কোন কোন ভুলগুলো আর করা যাবে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমার বাবারা, আমার মায়েরা, সন্তান ভাই বোন হারানো আমার ভাই বোনেরা, আপনারা দয়া করে আজকে এখান থেকে, আমি জানি অনেকের মধ্যে অনুমানিন্য তৈরি হয়েছে, অনেকের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, আক্ষেপ তৈরি হয়েছে, ক্ষোভ তৈরি হয়েছে, আপনারা এটা নিয়ে যাবেন না এখান থেকে। আপনারা এখানে বসে যদি রাত 10টা বাজে তাও একসাথে বসে ঠিক করে যাবেন যে এরপরে সকল প্রোগ্রামটা আপনারা কমপ্লিট করবেন যেদিন বাংলাদেশে সকল স্টেক হোল্ডার আপনার তার দ্বারে যেতে হবে না, তিনি আপনার দ্বারে এখানে উপস্থিত হবেন। এই সিদ্ধান্তগুলো নিয়ে কিভাবে আপনারা পরের প্রোগ্রামটা করতে পারেন, আমরা করতে পারি, আমরা একসাথে করতে পারি। রাত 10টা বাজে আমাদের এটা এখানে বসে ঠিক করে যেতে হবে। আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আমরা যদি হয়তো, আমি আজকে সকালেও সিলেটে ছিলাম, আমাকে ভাইরা বলেছিল যে তারা রাস্তাটা আব্দুল্লাহ বা সার্জি সরব তাদের এখানে দেখতে চায়। আমাদের অবশ্যই প্রত্যেকের এখানে থাকার কথা, কিন্তু এই প্রোগ্রামের যেটা নিজেদের সীমাবদ্ধতা, আমি মনে করি আমার এখানে সবাই পরিবারের সদস্য এবং পরিবারের সদস্যদের নিজেদের সীমাবদ্ধতাগুলো ফাইন্ড আউট করতে হবে। তো আমরা বিশ্বাস করি যে যেখানেই থাকুক না কেন আমাদের এগুলো কাটিয়ে খুব দ্রুত বসতে হবে। জুলাই সনদ আমাদের আদায় করতে হবে। গোপালগঞ্জে আমাদের উপরে আক্রমণ, এটা একটা দলের উপরে আক্রমণ না। আমি লিখে দিচ্ছি, আপনারা 1000 শহীদ পরিবার একসাথে শুধুমাত্র বসে কথা বলার জন্য গোপালগঞ্জে যান, আপনাদের উপরে একইভাবে সশস্ত্র আক্রমণ হবে। কারণ ওখানে যারা আছে তাদের সামনে সবচেয়ে বড় বাধা হচ্ছে আপনারা। আপনারা যতদিন বেঁচে আছেন ততদিন তারা শক্ত গলায় কথা বলতে পারবে না। আমার শহীদ ভাইদের নামে বাংলাদেশে যত স্মৃতিফলক তৈরি হবে, এই প্রত্যেকটা স্মৃতিফলক হচ্ছে তাদের একটা গলার কাটা। এই প্রত্যেকটা স্মৃতিফলক হচ্ছে তাদের সাহস নিয়ে চলার সবচেয়ে বড় বাধা। এই জন্য তারা আপনাদেরকে এক হতেও দিবে না, তারা আপনাদের নামে কিছু করতেও দিবে না। এখন প্রশ্ন হচ্ছে, এই জায়গায় আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টারা তাদের কাজটুকু করতে পেরেছে কিনা? তারা পারেনি। যতটুকু ন্যূনতম করা দরকার ছিল ততটুকুও পারেনি, এবং এই জায়গায় তারা ব্যর্থ। তারা আপনাদের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ, তারা আপনাদেরকে পুনর্বাসন করতে ব্যর্থ। আপনাদের যে যারা উপার্জনক্ষম পরিবারের সদস্য ছিল তাদেরকে ন্যূনতম যে আর্থিক সচ্ছলতার ব্যবস্থা করা, সেটা দিতে তারা ব্যর্থ। তারা তাদের জায়গা থেকে আপনাদের জুলাই সনদ দিতে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। আমি একটা মানুষের প্রতি এই অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষ এসেছেন। কয়েকজন মানুষের প্রতি আমার এবং আমাদের একটা বড় অংশের অনেক বড় আস্থা আছে। তার মধ্যে এখানে একজন উপস্থিত, তিনি সামনে আসেন থেকে বলছিলেন, মাননীয় প্রধান উপদেষ্টা থেকে অন্তর্বর্তীকালীন সরকার অনেক উপদেষ্টাকে ব্যর্থ, এটা আমরা এখন প্রকাশ্যে করি। কিন্তু তিনি এই মুহূর্তে সমসাময়িক সময় বাংলাদেশের প্রথম সারি এবং সবচেয়ে অভিজ্ঞ এবং পেশাদার একজন আইনজীবী, এবং আমরা অন্তত এই 5 তারিখে আমাদের জায়গা থেকে
যে তিনি ওই জায়গায়, যে জায়গাটাতে চিফ প্রসিকিউটর হিসেবে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে আমার শহীদ ভাইদের এই যে হত্যা, এই হত্যার বিচার হচ্ছে, তার উপরে আমাদের আস্থা আছে। কিন্তু আমাদের একটা সন্দেহের জায়গা আছে, যেটাকে অবশ্যই যদি তিনি কখনো এই বাধা অনুভব করে পুরো বাংলাদেশের মানুষের সামনে বলতে হবে। আমরা মনে করি প্রত্যক্ষ পরোক্ষ ছোট বড় এমন এখন অনেক বাধা আছে, যেটা তার বিচারিক প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করার জন্য বিভিন্নভাবে বাধা দিচ্ছে। তাকে এটা বাংলাদেশের মানুষের সামনে যদি তিনি এটা পেশ করে থাকেন, এটা অবশ্যই তুলে ধরতে হবে। আমার মাননীয় প্রধান বিচারপতি যার আজকে এখানে আসার কথা ছিল, তার উপরেও আমাদের আস্থা আছে, যোগ্যতায়, পেশাদারিত্বে, নিষ্ঠায়। কিন্তু কোন সিস্টেম গুলো দ্বারা তিনি বাধাগ্রস্ত হচ্ছে কিনা, এটা আমাদের জানাটা খুব গুরুত্বপূর্ণ। আমার বাবা মা, ভাই বোনেরা, আমার সম্মানিত শহীদ পরিবারের সদস্যরা, এখন সবার একসাথে বসে আমাদের সমস্যার সীমাবদ্ধতাগুলো ফাইন্ড আউট করে আমাদেরকে আরো কিছু বিষয় নিয়ে বসতে হবে। এখানে বাংলাদেশের সকল মেইনস্ট্রিম মিডিয়া আছে। এই 11 মাসে যে বাংলাদেশ দেখেছে, এই বাংলাদেশ এর আগে আমার 28 বছরের জীবনে আমি দেখিনি। আমাদেরকে এভাবে দেখানো হয় না। আমাদেরকে যেটা রাজনীতিবিদরা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করা মানুষগুলো দেখায়, এটা অনেকটা সেটা যেটা তারা মনে করে যে দেখানো উচিত, সেটা নয় যেটা অ্যাকচুয়াল ঘটছে। তাই আপনাদের সাথে আমি আমার জায়গা থেকে আপনাদের সন্তান হিসেবে, অভ্যুত্থানের একজন সহযোদ্ধা হিসেবে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। আমরা অবশ্যই খুব দ্রুত এই অন্তর্বর্তীকালীন সরকার বিচার, সংসদ এবং মৌলিক সংস্কারের সাথে সংশ্লিষ্ট সবার সাথে বাংলাদেশের সকল শহীদ পরিবারকে একসাথে বসতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এটা না করতে পারে, কি হবে না হবে এটা কথা না, এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সকল শহীদ পরিবারের সাথে না বসে এই অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ার থেকে নিজেকে নামাতে পারবে না, এই দুঃসাহস তাদেরকে করতে দেওয়া হবে। প্রত্যেক প্রদেশটাকে জবাবদিহি করতে হবে। তারা শুধুমাত্র কয়েকটা রুটি পার করার জন্য উপদেষ্টা হয় নাই। এই সংস্কারটা করলো এক বছরে, যেটা বাংলাদেশের মানুষকে আগামী 10 বছর সুবিধা দিবে, সেটা এখানে উন্মুক্ত মঞ্চে তাদেরকে ঘোষণা করতে হবে এবং শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সাথে তাদেরকে ঘোষণা দিতে হবে। এই কাজটা করার জন্য, ভয় মিডিয়া না করার জন্য, সংস্কারগুলো গুলিয়ে না বলার জন্য, বড় রাজনৈতিক দলগুলোর সামনে বিরাট হয়ে চুপসে যাওয়ার জন্য তাদেরকে উপদেষ্টা পদে বসানো হয়। তাদেরকে স্পষ্ট করে বলতে হবে বাধা কোথায়। এটা বলার মতো সাহস প্রত্যেকের থাকতে হবে। যারা অভ্যুত্থান পরবর্তী সময় দায়িত্ব পেয়েছে, ইভেন আমারও, আমাকেও, আমার সকল সীমাবদ্ধতা, আমার সহযোগিতা, যারা আমরা এই আন্দোলনে কিছুটা অনন্দের জায়গায় ছিলাম, আমাদেরকেও আমাদের এই দায়বদ্ধতা এখানে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। সেই দিনটা দেখার অপেক্ষায়, যেদিন আমরা আমাদের শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সঙ্গে দাঁড়িয়ে আমাদের 24শে জুলাই থেকে পরবর্তী জুলাই কিংবা পরবর্তী যেদিন বাংলাদেশে নতুন কেউ ক্ষমতায় আসবে, তার পূর্ব পর্যন্ত আমরা কি দায়িত্ব পালন করেছি, সেই জবাবদিহি যেই দিন হবে, সেই দিন দেখার আমরা অপেক্ষায়। এবং ইনশাআল্লাহ খুব দ্রুত এই বাংলাদেশে সেই দিন আসতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাকে মাফ করবেন। সালাম আলাইকুম।